এটা ব্রিটিশ যুগের আইন, সেই আইনটাকে তুমি স্বাধীন ভারতে কেন এইভাবে কড়া করে লাগু করেছো? কেন মানুষকে ভালো করে জানাওনি? আর সংবিধান যেটা বাবা সাহেব আম্বেদকর আমাদের জন্য, মানুষের জন্য একটা অমৃত ফল এনে দিয়েছিল ৭৮-৭৭ বছর আগে, আজকে সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে ৭৮ বছর পরে, তখন অমৃতটা তো এখন একটা গোগ্র সাপের বিষ হয়ে গেছে। ফলত এখনই বাংলাকে এবং বাঙালি জাতিকে বাঁচাতে আর একটা মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। দিয়ে আমার দিকে তাকিয়ে না মনে মনে সুরে বাচ্চা বলে পালায়। মানে আমি কত সুরের বাচ্চা শুনেছি, সত্যি কথা বলার জন্য সারাদিন সুরের বাচ্চা শুনছি, আর মতোয়ারা এমন পেটালো হসপিটালে ভর্তি হচ্ছে এদের বাঁচানোর জন্য। রঞ্জন বাবুর এগেনস্টে কিছু কথা বলেছেন যে ওনার কনসেপ্ট ভুল, এবং এর এগেনস্টেও সুকৃতি রঞ্জন বাবু ওনাকে বলেছেন যে না, আমার কনসেপ্টটাই ঠিক, ওনার কনসেপ্টটাই ভুল, মানিক বাবুর কনসেপ্টটাই ভুল। তো আজকে আমরা একটু মানিক বাবুর কাছ থেকে জানতে চাইবো একটু বিশদে যে কেন উনি মনে করছেন ওনার কনসেপ্টটা ঠিক এবং সুকৃতি রঞ্জন বাবুর কনসেপ্টটা ভুল। তো সেই হিসেবে আপনি যদি আমার যেটা প্রথম প্রশ্ন থাকবে, আপনি একটুখানি যে সামারি করে বলুন উনি কি বলছেন এবং কোথায় ভুল করছেন, এবং আপনি কি বলছেন। দেখুন, আমি উনার বই পড়ে এই নাগরিকত্ব বিষয়টা একটু বোঝার চেষ্টা করেছি। আমি বেসিক্যালি উপন্যাস লেখার কারণে আমি গভীরে যেতাম, তো সেটা কাজ করতে করতে সুকৃতিদার অনেকগুলো জিনিস আমি বুঝলাম। কিন্তু পরবর্তী সময় যেটা আমি বুঝতে পারলাম সেটা হলো একদম 2003 সালে যখন আইনটা হলো, মানে সিএ 2003, তখন থেকেই সুকৃতিদার নানা রকম ভাবে মিসগাইড করেছে জনগণকে, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন গণসংগঠন, রাজনৈতিক দল, মতুয়ারা, এরা সবাই ওকে বিশ্বাস করে। এবং আজকের তারিখ পর্যন্ত উনি কিন্তু মানুষকে ওনার একটা ইমেজ নিয়ে গিয়ে বোঝাচ্ছে যে যেটার অর্থ হচ্ছে বাঙালি জাতির আর অস্তিত্ব থাকবে না। তিনি দুটো জিনিস বলেছেন গুরুত্বপূর্ণ এখন, একটা হচ্ছে সিএ 2019 যেটা হয়েছিল সেইটা আমাদের দীর্ঘ আন্দোলনের ফল উনি বলেছেন। দুই, এই আইনে 2014 31শে ডিসেম্বরের আগে যারা এসেছেন যদি হিন্দু হন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে, তাহলে তিনি বৈধ হয়ে গেছেন। আগে ছিলেন ইল্লিগাল, এখন হয়ে গেলেন বৈধ। এখন আবার তিনি বলছেন না, আমি এটা বলছি বৈধ বসবাসকারী, নাগরিক নয়, বৈধ বসবাসকারী। আমার বক্তব্য হচ্ছে যে বৈধ বসবাসকারী বলে কোনো কথা সংবিধান বা আইনে নেই, এটা একটা ফেক কথা। আর আমার যেটা মনে হয়েছে যে এই কথাটা যখনই তিনি বলেছেন তখনই উদ্বাস্তু মানুষদের একটা বিরাট অংশ, বিশেষ করে মতুয়ারা, তারা মনে করেছে আমরা তো বৈধ হয়ে গেছি, তাহলে আমরা আন্দোলন করব কেন? ফলে কেউ আন্দোলন করেনি। এবার আমরা সুকৃতিদাকে যতবার বলেছি যে এরকম কোনো প্রবিধান নেই, কারণ আইনে কি বলছে, আইনে বলছে 3টে দেশের 6টা ধর্মের মানুষ যারা 2014 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন এবং পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছেন, তারা ইল্লিগাল নয়। তাহলে পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টে ছাড় পেতে গেলে ছাড় চাইতে হবে। ছাড় চাইতে গেলে তাকে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে আবেদন করতে হবে। আবেদন করলে তাকে একটা লং টার্ম ভিসা দিচ্ছে, তাই তো? তাহলে লোকেরা মনে করছে আমরা ছাড় পাচ্ছি, কিন্তু আজকে যখন যে মানুষগুলোকে পুশব্যাক করছে, যে মানুষগুলোকে ধরছে, গ্রেপ্তার করছে, এরা বেশিটাই কিন্তু 2014 অনেক আগে এসছে, 30-40 বছর আগে আসছে। তাহলে ওরা যদি বৈধ হয় তাহলে এরা ধরা পড়ছে কেন? এক। 2 নম্বর হচ্ছে এরা কেউ পাসপোর্ট অ্যাক্ট, ফরেন অ্যাক্টে ছাড় পায়নি, কারণ ছাড় চায়নি, কারণ ছাড় চাইতে যাওয়ার নিয়মটা জানতো না। ওই যে বলেছে যে পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টে যারা ছাড় পেয়েছে, তো পাসপোর্ট অ্যাক্টে কি লেখা আছে? ওই 3টে দেশে 6টা ধর্মের মানুষ যারা ধর্মীয় নির্যাতনের কারণে বা ভয়ে ভারত সরকারের কাছে আশ্রয় প্রার্থী হয়েছে, 6 শেল্টার চেয়েছে, তো শেল্টার তো কেউ চাইনি। তাহলে সুকৃতিদা যে কথাটা বলেছেন আজকের তারিখ পর্যন্ত, হতে পারে তিনি আমার বয়োজ্যেষ্ঠ, হতে পারে তার লেখা থেকে আমি শিখেছি প্রথম দিকে, কিন্তু আজকে পর্যন্ত তিনি একই কথা বলছেন, আর তার কথা শুনে উদ্বাস্তুরা বিভ্রান্ত হচ্ছে, মনে করছে আমি তো বৈধ হয়ে গেছি। আর বিজেপি বলছে যারা ধরা পড়ছে তারা মুসলমান, নামটা পাল্টে হিন্দু হয়েছে।
এরকম করে করে সময়টা এগিয়ে যেতে 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 আজকে চরবর চরবর ঢিস, তার মানে আজকে শেষ জায়গায় চলে এসেছে। এখন আর সেই অর্থে কিছু করার নেই। এটা ধরপাকড় এই জন্য এখন আপনি বলছেন সব জায়গায় হচ্ছে। এটা একটা নতুন আইন করে দিয়েছে, যেটা ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট, যেটা যারা পাসপোর্ট ভিসা ছাড়া 1952 সালের পরে এসছে, ফিরে যায়নি বা পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি, তাদের 10 লক্ষ টাকা পর্যন্ত ফাইন, 7 বছর পর্যন্ত জেল এবং পুশব্যাক। তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারবে না, তারা হসপিটালে ভর্তি পারবে না। এটা পরে কোনোদিন আপনার সঙ্গে আলোচনা করব। কিন্তু সুকৃতিদার মতো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, একজন স্বনামধন্য মানুষের প্রতি আমার এই রাগ, আমি রাগই বলবো, আলটিমেটলি তো রাগের জায়গায় গেছে। আমি তো তাকে সম্মান জানাতে পারছি না। আমি দেশভাগে বলি হওয়া মানুষ নই, সেই যন্ত্রণাটা হয়তো জানি না। আমি স্বাধীনতাকে ভোগ করার পরিবারের লোক। আমি মানবিক কারণে আমরা কিছু মানুষ এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। ফলে সুকৃতিদা যে বারবার বলে যে আমি কদিন আন্দোলন করেছি, আমার কি এইসবের মধ্যে আছে, সেটা হয়তো উনি ওনার মতো করে বলে। আমি এর বিপক্ষে কিছু বলতে চাইছি না। আমি কেউ না, আমি একটা সাধারণ মানুষ, লেখক বা গবেষক। দেখুন, সুকৃতিদার তাহলে একটা হলো আন্দোলন করলো না, দ্বিতীয় যেটা করলো মারাত্মক, সেটা উনি বলছেন সংবিধানের, উনি বলছেন 1950-এর 26শে জানুয়ারির পর থেকে 1986 সালের নাগরিকত্ব সংশোধনী আইন হওয়ার পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন, সে বাবা মা ইলিগাল হোক লিগাল হোক, আকাশপথে জলপথে স্থলপথে কোনো শিশু জন্ম হলে সেই শিশু ভারতের জন্মগত নাগরিক। এটা উনি বলছেন। এই কথাটা আজকে সবাই তাই জানে, ওয়েবসাইটেও আছে গভর্নমেন্টের, যেটা আপনি বললেন। তাতে কি হলো, আমার বাংলার যদি পলিটিক্যাল দল ধরেন, পলিটিক্যাল দলের সুজন চক্রবর্তী হোক বা অধীর চৌধুরী হোক বা তাদের ছেলেমেয়েরা হোক বা তৃণমূলের নেতা মন্ত্রীরা হোক বা এসডিও বিডিও ডিএম বিভিন্ন যারা আছে, তারা মনে করলো আমার বাপ চতুর্গোষ্ঠী যদি দেশভাগের সময় আসে, আমি তো এখানে, তারা ইলিগালি এসছে, আসুক না, তারা তো মরে গেছে, আমি তো ভারতে জন্ম নিয়েছি, আমি ভারতের জন্মগত নাগরিক। ফলে তারা আন্দোলন করলো না, তারা মনে করছে আমি ভারতের জন্মগত নাগরিক। ফলে আজকে বাঙালিকে ধ্বংস করার যে প্রবণতা, যে চেষ্টা, সেই চেষ্টাটা আমরা প্রশ্রয় দিলাম। অর্থাৎ যদি এই সত্যিটা সুকৃতিদা বলতেন যে না এটা ভুল, কেউ জন্মগত নাগরিক নয়, আমাকে যদি জিজ্ঞাসাও করতো, বলতো আমাকে যদি একটা কাগজও পাঠাও, আমি ডকুমেন্টটা পাঠিয়ে দিতাম, তাহলে ওই যে আপনি একটা কথা বললেন আলোচনায় কিছুক্ষণ আগে, আলাদা করে বলেছিলেন শিওরের সমন, এটা যখনই সে শুনবে তখনই সে তার বাচ্চাকে বাঁচানোর জন্য, তার পরিবারকে বাঁচানোর জন্য লাফিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে, তখনই লড়াই হবে এবং বাঙালির জয় হবে। তাহলে আমি তো বাঙালির জয় দেওয়ার জন্য মিথ্যা কথা বলতে পারি না। দেখুন, আমার যে বক্তব্য, মানে আমাদের দামাল বাংলা অর্গানাইজেশনের যা বক্তব্য, যেটা আমি পালের গোদা, আমার মাথা দিয়ে এইসবগুলো বেরোই, যতদিন না আমাকে গুলি করে মারবে ততদিন এইসব কথা বেরিয়ে যাবে, সব মিলে যাবে। তো আমাদের যে ছোট্ট টিম, সেই ছোট্ট টিম থেকে আমি গবেষণার মাধ্যমে এস্টাবলিশ করেছি 50 থেকে 87-র মধ্যে এমনকি আজকের দিন পর্যন্ত কোন উদ্বাস্তু সন্তানের নাগরিকত্ব নেই। তাদের ধরবে, পুশব্যাক করবে এবং তাদের ওই 10 লাখ টাকা ফাইন, 7 বছর জেল। ফলে এরা যদি ভোটে দাঁড়ায়, এবার পশ্চিমবঙ্গের যদি তৃণমূলেরই দাঁড়ালো, ধরুন 210টা সিটে এরা জিতেছে তৃণমূল, তো বিজেপি মামলা করে দেবে, মামলা করে দিলে সরকারটা পড়ে যাবে। তার কারণ হলো নরেন্দ্র মোদী তো কিছুদিন আগে বলে দিয়েছে যে দুর্গাপুরে এসে বলে দিয়েছে আমরা সংবিধান দিয়ে এদেরকে ধরবো। তার মানে সংবিধানে লেখা আছে। সেটাই আমার বলার বিষয়, যেটা আমি সুকৃতিদাকে বলেছি। সুকৃতিদা এতটা ক্ষুব্ধ হয়েছে আমার উপর, এবং শুধু তাই নয়, বিভিন্ন সংগঠনের কাছে গিয়ে উনি এইটাই বোঝাচ্ছে 24 তারিখে 50টা অর্গানাইজেশন নিয়ে তিনি মিটিং করছেন, সবাইকে একই কথাটা বলবে, সবাই তার কথা শুনবে, আমার কথা কেউ শুনবে না। এখন আমি আমার এই বক্তব্যের পক্ষে, আমি যেন একটা মিথ্যা কথা না বলি, ভুল হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেবো, কারণ এটা জনগণের জীবন, খুব ইম্পর্টেন্ট। আমি এই বিষয়টা নিয়ে কনভিন্স করেছি, ডকুমেন্ট দিয়েছি মুখ্যমন্ত্রী চিফ অ্যাডভাইজার আলাপন বন্দ্যোপাধ্যায়কে,
যিনি চিফ সেক্রেটারি ছিলেন তিনি চমকে গেছেন। তিনি 1 ঘন্টা আমার সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনার পরে তিনি আমার সমস্ত কাগজপত্র নিয়ে বললেন আমি দিদিকে দিচ্ছি, আলোচনা করি। আমি এটা নিয়ে আলোচনা করেছি, আমার বক্তব্যটা আমি তুলে ধরেছি। আমি সব্যসাচী চক্রবর্তীর মতো এত বড় একজন অ্যাডভোকেটকে, সে বলছে ইউ আর রাইট, এটা আমরা জানতাম না। আমি বিশ্বরূপ চৌধুরী সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের উকিল, সে প্রথমে বিশ্বাস করতে চায়নি, পরে সেটা সে মেনেছে সব কাগজপত্র ইন্টারনেট ঘেটে। আজকে আমি একজন বিচারপতির বাড়ি গেছিলাম। সেই বিচারপতি আপনি জানেন যে সংখ্যালঘু সেলের উনি চেয়ারম্যান ছিলেন 6 বছর, এবং উনি হলেন জাস্টিস ইমতাজ আলী শাহ। ইমতাজ আলী শাহকে যখন দেখালাম, উনিও ভাবছিলেন যে ওই যে ইংরাজি ওয়েবসাইটে যেটা থাকে সেটা সবাই নাগরিক। তারপর যখন উনাকে বোঝালাম, উনি বলেন ইউ আর রাইট, আপনি ঠিক বলেছেন। এবং উনি আরো মারাত্মক কথা বলেছেন। উনি বলেছেন যে ইংরাজিতে যে ওয়েবসাইটে যেটা ইংরাজিতে আছে, যেটা গভর্নমেন্ট ওয়েবসাইটে, সেটা পরিকল্পিত ভাবেই রাষ্ট্র, ভারত সরকার একটা লাইন বাদ দিয়ে দিয়েছে, যেটা আমি আপনাকে বলেছি, আপনিও বলেছেন বাদ দিয়েছে। আপনি তো এলিতেলি আতরালি নন, আপনি কলেজে পড়ান, আপনি চীনের ওখানে খুব চীন দেশও বড় কিছু কাজ করেন, আপনি সমাজের একজন প্রতিষ্ঠিত, আপনি নিজে একজন ব্রাহ্মণ সন্তান হয়ে আপনি একাধিকবার ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আপনি লড়াই করছেন, আপনি হিন্দু মুসলমানের মিলন হওয়ার জন্য লাগাতার চেষ্টা করছেন। ফলে আপনি যখন আমার প্রথম দিন আমার কাছে শুনেছিলেন, শুনে আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং আমাকে যেন আপনি জড়িয়ে ধরার মতো যে এরকম সত্যি কথা মানুষকে জানাতে হবে, কথা ভয়াবহ একটা আপনি বলেছিলেন। তো তারপরে আমি এই কথাগুলো বলার পর আমি বললাম এই সত্যিটা যদি বাঙালি জানতে পারে, তাহলে নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি সব শেষ হয়ে যাবে। কারণ সব মানুষ নেমে পড়বে পথে। কারণ এখন যে আইন, যে SIR যেটা হচ্ছে, সেটাতে যদি সব না ধরে, তাও কয়েকদিন পরও ধরে নেবে। কারণ বাংলাকে এবং বাঙালি জাতিকে কৃতদাস বানানোর একটা পরিকল্পনা চলছে। তাহলে আপনি বলুন তো, এবার আসল জায়গায় যায়, আপনি বলুন তো যে যদি আমি তার মধ্যে আরেকটা কথা বলি, ওই সুকৃতিদা 2003-এর গল্প বলছি, ওটা কি চিঠিটা কি লিখেছে যে 2003-এর সুকৃতি বাবু বলছে নাগরিকত্বের কাট অফ ডেট 2003 হতে পারে, বিহারের ক্ষেত্রে হয়েছে, পশ্চিমবঙ্গে 2002 হতে পারে। মানিকবাবু এটাকে আপনি মনে রাখবেন বা ভাববেন। আরে ভাই, আমি আজকের তারিখ পর্যন্ত যে আইন আছে সেটা দেখবো, আমি ভবিষ্যতে কি হবে সেটা তো বিজেপি বলবে। মানে আপনি বলছেন তাহলে উনি যে বলেছেন যে বিহারে 2003 সালের ভোটার তালিকায় নাম আছে বলে যখন ইলেকশন কমিশন বলছে অন্য আর কোনো কাগজ লাগবে না, এটা কি ইলেকশন কমিশন বলেছে? আমি এটা জানি না, কিন্তু 2003-এ যদি ইলেকশন কমিশন একটা মারাত্মক কথা বলেছে যে সংবিধানের 326 ধারা অনুযায়ী কিন্তু আমরা এটা করব। 326 নম্বর ধারা কি বলছে? নাগরিকদের যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে। হু ইজ নাগরিক? আর্টিকেল 5 এবং 6, যেটা এখানে বলবো। এবং সুকৃতি বাবু যেটা 2003-এর কথা বলছে, 2003-এর যদি সার্টিফিকেট থাকে তাহলে সেই বাচ্চাটার বাবা মা ধরবে এভাবে আস্তে আস্তে, এইরকম করতে করতে তো 52 পর্যন্ত চলে আসবে। মানে আপনি বলছেন 2003 সালের ওটা আসলে একটা টোপ। কারণ 2003-এ যার নাম আছে তার বাবা মা তার আগে এসছে অনেক বছর, তার বাবা মা এরকম, এটা তো একটা ফ্যামিলি ট্রি। তার কারণ সংবিধান অনুযায়ী আমাদের ভারতবর্ষের নাগরিকত্ব, সেটা আমি একটু পরে যাচ্ছি। তার আগে যেটা বলছি, সুকৃতি বাবু 2003-এ কি হবে এসব কথা বলবে কেন? তাহলে মানুষ আন্দোলন করবে না। সুকৃতি বাবু আবার কি বলছে যে সিএতে তো আবেদন করছে লোকে, কাগজ থাকলে অনেকেই তো নাগরিকত্ব পাচ্ছে। মানে সিএ 2003-এ আবেদন করে তো কোনো রাইট নেই, কারণ এরা তো বৈধ, এরা এই মানুষগুলো যারা দেশভাগে বলি হয়ে এসছেন বা পরের দিকে যারা এসছে, তারা পাসপোর্ট বৈধ পথে আসেনি, পাসপোর্ট ফরেনার্স অ্যাক্টে ছাড় পায়নি। এর মানে ওই সুবিধাটা শুধুমাত্র যে কজন ওই বৈধ পথে এসছে, যার সংখ্যা খুবই নগণ্য, ওদের জন্য লাগবে। এবং মারাত্মক হচ্ছে সুকৃতি রঞ্জন বিশ্বাস পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স কে গুরুত্বই দিচ্ছে না। আর ওই দুটোই তো মূল, উনি ওই দুটোকে বলছেন না কিছুতেই। তো ঘটনা হচ্ছে
যে পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্ট অনুযায়ী যাকে, দেখুন এনআরসি ফেনার্সি সব ঢপের গল্প। এনআরসিটা কি? এটা লিস্ট, সংবিধান বলে দিয়েছে কারা নাগরিক, এনআরসি মানে নাগরিকদের তালিকা লিস্ট। তাহলে এনআরসিটা ভয়ের কি করে হলো? ভয়টা তো পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট, যে আইনের মাধ্যমে মানুষকে বেনাগরিক করা হচ্ছে। মানে সিটিজেন, তুমি সিটিজেন নও যে অ্যাক্ট বলে দেবে, পাসপোর্ট ভিসা ছাড়া যে এসছে সে সিটিজেন নয়। ঠিক। তো ফলত সুকৃতি বাবু মানুষকে বিভ্রান্ত করে, যাতে মানুষ সিএ 2003-19 কেউ আবেদন করে। আরে ভাই, আমরা তো অ্যাক্টিভিস্ট, আমরা তো শুধুমাত্র ওই লেখাপড়া জানা কাগজে লেখার লোক নয়, আমাদের প্রথম কাজ সমাজকর্মী। আমি যখন দেখছি, যদি বলি সিএতে আবেদন করলে কাগজ আছে, আপনি নাগরিকত্ব পাচ্ছি, এই তো পাচ্ছি, তো আমার তো সেটা সাবজেক্ট না। আমার কোটি কোটি মানুষের মধ্যে 10টা লোক কি 20টা লোক নাগরিকত্ব পাচ্ছে, আর সে তার পরিবারের সবাইকে বেনাগরিক বলে দিচ্ছে। এটা আমি বলবো কি জন্যে? আমি আইন বলে তাকে ইনফ্লুয়েন্স করবো, সে যাতে বাঁচার জন্য চেষ্টা করে। উনি লাগাতার বলে যাচ্ছেন সিএতে আবেদন করলে নাগরিকত্ব পেতে পারে, তবে কম পাবে, হ্যাঁ, তারপরে এরা বৈধ হয়ে গেছে। এইগুলো আন্দোলনকে ক্ষতি করে দিয়েছে, মারাত্মক ক্ষতি। এখন যেটা করলো সেটা হলো এই 50 থেকে 87। এবার দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি, যদি 50 থেকে 87-র মধ্যে ভারতে জলপথে, স্থলপথে, আকাশপথে জন্মগ্রহণ করলে ভারতে বাবা মা ইল্লিগাল হলেও যদি নাগরিক হয়, তাহলে সংবিধানের 5 নম্বর 6 নম্বর আর্টিকেলটা কেন? 5-এ কি বলছে? আমি উদ্বাস্তুদের অংশটা বলছি। ভাগ 2 নাগরিকত্ব 5, এই সংবিধানের প্রারম্ভে প্রত্যেক ব্যক্তি যাহার অধিবাস ভারতের রাজ্যক্ষেত্রে এবং যাহার পিতামাতার মধ্যে যে কেহ ভারতের রাজ্যক্ষেত্রে জন্মিয়াছেন তিনি ভারতের নাগরিক হইবেন। তাহলে পিতামাতার মধ্যে একজন ভারতের রাজ্যক্ষেত্রে জন্মেছেন কবে? না যেদিন সংবিধান প্রকাশ হলো, মানে 1950 সালে 26শে জানুয়ারির আগে। তাহলে যে মানুষটার বাবা মা দুজনাই দেশভাগে বলি হয়ে এসছেন 53 সালে, 54 সালে, 55 সালে, সে তো এটার মধ্যে পড়ছে না। আবার 6 নম্বর আর্টিকেলে কি বলছে? 6 নম্বর আর্টিকেলে বলছে 1948 সালের 19শে জুলাইয়ের আগে পাকিস্তানভুক্ত যারা এসেছেন, 6 মাস আগে যারা আবেদন করেছেন, আবেদন করতে হবে সরকারকে আপ টু কমিউনিসমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, মানে 49 সালে 26শে নভেম্বর, তার মধ্যে যারা আবেদন করেছে তারা ভারতের নাগরিকত্ব পেয়েছে। তাদের নাম উঠেছে ভারতের প্রথম ভোটার তালিকা 1952। তাহলে এদের যে সন্তান সন্ততি আর ওই 5-এর ক্ষয়ে যে সন্তান সন্ততি, তাদের ছেলেমেয়েরা জন্মগত নাগরিক হতে পারে 1987 সাল পর্যন্ত। এর মধ্যে আর একটা জিনিস আছে, এখানে তো বলা নেই যে বাবা মায়ের মধ্যে একজন নাগরিক আর একজন কে হবে। তাহলে ওখানে উচ্চ আছে। 1950 সালে আসাম ইমিগ্রেশন এক্সপালশন অ্যাক্ট, অর্থাৎ যারা অবৈধ পথে ঢুকবে তাদের কোর্টে নিয়ে যেতে হবে না, পুশব্যাক করো, ডিএমরা করে দেবে, যেটা আসামে এখন চলছে। হেমন্ত বিশ্ব শর্মা এটাকে ভিত্তি করে করছে। 1951 সালে ভারত সরকার জেনিভাতে হাজির না হয়ে বলছে কোনো অবৈধ পথে আসার লোক নেই। 1952 সালের 14 আগস্ট ভারতবর্ষে লাগু হয়ে গেল ব্রিটিশ যুগের পাসপোর্ট আইন, ফরেনার্স আইন, যেখানে পাসপোর্ট ভিসা ছাড়া এলে 3 বছর জেল এবং 50,000 টাকা ফাইন ছিল। তারপরে আরম্ভ হয়ে গেল যারা আসবে তাদেরকে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তাহলে এইগুলো যারা করেনি, তাহলে তারা ঢুকবে কি করে? আইনত ঢুকতে পারছে না। ধরা যাক আমার মা বাবা দুজন এসছে ওইভাবে, তো আইনত ধরা পড়ে গেছে। আমার মাকে রাখা হয়েছে আলিপুর জেল, আমার বাবাকে রাখা হয়েছে দমদম জেল, আবার টাইম হয়ে গেছে, শাস্তির দিন শেষ, ওদেরকে পুশব্যাক করে দিয়েছে। তাহলে আমি হলাম কোথা থেকে? আপনি কি করে নাগরিক হলেন? আমি নাম জন্মালাম কি করে? আমি তো জন্মাইনি, আইনত তো আমি জন্মাইনি। আইনত আপনি জন্মাননি, আমি জন্মাইনি, কিন্তু আমি জন্মেছি, বাস্তব আছে। আমাকে দেখা যাচ্ছে আমি ভোট দিই, কিন্তু সংবিধান অনুযায়ী আমি জন্মাইনি। ক্লিয়ার? তাহলে এই যে দেখুন 5-এর ক, যাহার পিতা মাতার মধ্যে যে কেউ ভারতের রাজ্য ক্ষেত্রে জন্মিয়াছেন, তারপরে ভারতের
রাজ্যক্ষেত্রে জন্মিয়েছেন তিনি ভারতের নাগরিক হইবেন। কবে পর্যন্ত? এই সংবিধানের প্রারম্ভে প্রত্যেক ব্যক্তি যাহার অধিবাস। আচ্ছা, এবার আপনি বলুন, সংবিধানের বাইরে তো কোনো আইন হতে পারে না। পারে না। তাহলে আমাদের বড় বড় পণ্ডিতরা ভুলবশত করে ফেলেছে। তাহলে কি করে বললো যে 50 থেকে 87 মধ্যে জন্ম হলেই নাগরিক? তো সংবিধান ভায়োলেট হয়ে যাচ্ছে। এটার একটাই কারণ, আমার যেটা মনে হয়, ইন্টারনেটে যে ইংরেজি ভার্সন, ওটা আমরা যাবো দেখাবো। তার আগে আমি গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে আপনারা গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে বাংলাটাও ডাউনলোড করবেন, ইংরেজিটাও ডাউনলোড করবেন। ইংরেজিটা যখন নেবেন দেখবেন কৌশল করে কিভাবে বাঙালিকে ঠকানোর জন্য একটা লাইন বাদ দিয়ে দিয়েছে। আর বাংলাটা দেখুন, এই পড়ে দিচ্ছি। নাগরিকতা অর্জন কি লিখছে? 26শে জানুয়ারি 1950 তারিখে বা হওয়ার পরে কিন্তু নাগরিকতা সংশোধনী আইন 1986 প্রারম্ভের পূর্বে জন্মিয়াছেন, তারপর কমা আছে, জন্মিয়াছেন, এখানে কোনো দাঁড়িয়ে আছে? না না না, এটা কি সেন্টেন্সটা শেষ হলো? এটা তো একটা বাক্যাংশ। জন্মিয়াছেন, তারপরে তো ডাকাত বলতে পারতো, তারপর সাধু বলতে পারতো। তাহলে জন্মিয়াছেনটা কোনো কমপ্লিট হলো না, এর পরে আবার চলছে, তারপরে কি বলছে? ওইরূপ প্রারম্ভে, মানে কবে প্রারম্ভে? মানে ওই সংশোধনী যেটা হলো 1986 সালে ওই দিন বা হওয়ার পরে জন্মিয়াছেন, মানে আজকে পর্যন্ত। এবং যাহার জন্মের সময় তাহার পিতামাতার কেউ ভারতের নাগরিক হন, এইরূপ প্রত্যেক ব্যক্তি জন্মসূত্রে ভারতের নাগরিক হইবেন। তাহলে সংবিধানের সঙ্গে মিলে গেল, সংবিধানের বাইরে হয় না। আবার দেখুন, সংবিধানের বাইরে আইন হয় না, আইনের বাইরে সংশোধন হয় না। তাহলে আমরা কথায় কথায় আকাশপথে, জলপথে, স্থলপথে যারা জন্মগ্রহণ বলি, রাজীব গান্ধী এসে বাবা মাকে একজনকে নাগরিক আরেকজন করে দিল। আবার 2003 সালে এসে অটল বিহারী বাজপেয়ী বলে দিল, উদ্বাস্তুদের জীবনের শেষ পেরেক মেরে দিল। কি করে হয়? ওরা কি সংবিধান ভায়োলেট করেছে? না, করতে পারে না। প্রত্যেকটা একই জিনিস লেখা আছে। দেখুন, 5 খ দেখিয়ে দিলাম। 5 খ, একজন নাগরিক সংবিধান প্রকাশের আগে আর একজন উজ্জ আছে, বেনাগরিক হলে হবে না। 1955 যেটা পড়ে দিলাম, কি একজন নাগরিক আরেকজন বেনাগরিক হলে হবে না, বেনাগরিক হলে হবে না, কারণ বেনাগরিকটা তো ঢুকতেই পারছে না, এন্ট্রি নিতে পারছে না। তারপরে তখন রাজীব গান্ধীর আইনে কি এলো, কি বলছেন? 1987 1 জুলাইয়ের পর থেকে 2003 2রা ডিসেম্বর পর্যন্ত বাবা যে সন্তান ভূমিষ্ঠ হবে, বাবা মায়ের মধ্যে একজনকে নাগরিক হতে হবে। ওই তো সংবিধান যা বলে দিয়েছে, একই কথা। আর একজন বেনাগরিক হলে হবে তো বলেনি না। তাহলে এগুলো সব উজ্জ। কিন্তু 2003 এসে অটল বিহারী বাজপেয়ী কি করে দিলেন সেই সময়, তখন ওটাকে ক্লিয়ার করে দিলেন। এটাই জন্যই তো সংশোধন। সেখানে বলছে বাবা অথবা মা, ওই 2003 2রা ডিসেম্বরের পরে যারা জন্ম নেবেন, বাবা অথবা মা দুজনকেই নাগরিক হতে হবে, অথবা একজন নাগরিক আরেকজন ইল্লিগাল হলে হবে না। একই কথা হয়ে গেল, একই কথা। তাহলে কথার মধ্যে তো কোনো ফারাক নেই। তাহলে এটা সংবিধান সম্মত। তাহলে সংবিধান অনুযায়ী উদ্বাস্তু সন্তানদের, ছেলে মেয়েদের ভারতবর্ষের নাগরিকত্ব নেই। সে আপনি আমার পশ্চিমবঙ্গে যত নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে IAS IPS যা বলবেন, এই সত্যিটা যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে বিজেপির ক্ষমতা যে বাঙালিকে শেষ করে না, এটা কোটি কোটি লোক পথে নেমে পড়বে। বিজেপি একটাও মানে যে বিজেপির কোনো অবস্থানই থাকবে না, বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না, কারণ বিজেপির নেতারাই তো বেশিরভাগ এরকম। তো এই সত্যিটা বলছে। তাহলে আপনি এখন ওই যে বলছিলেন যেটা ইংরাজি, তাহলে ভুলটা কোথায় হলো? মানুষ ভুল করলো কেন? সবাই কি বোকার মানিক ফকির একার চালাক? একটা হরিদাস পাল কোথাকার মানিক ফকির, যার কিছুই নেই, হ্যাঁ, একটা লেখক মাত্র, একটা গবেষক। আমার কথা কে শোনে? তো দেখুন, একই ওয়েবসাইটে ভুলটা কোথায় দেখে নিন, এবং এই ভুলটা রাষ্ট্র কিভাবে করেছে। সুকৃতি রঞ্জন বিশ্বাস দাদাকে ভারত সরকারের ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র নেতারা 2003 পাকড়াও করেছে। তখন থেকেই তিনি মানুষকে এরকম করছেন, ভুল বোঝাচ্ছে। তিনি তো পণ্ডিত ব্যক্তি।
আজকে পর্যন্ত ওকে রাখা হয়েছে, আজকে পর্যন্ত মিথ্যা কথাগুলো বলছে। সুকৃতি রঞ্জন বলছেন যে 2014 আগে যারা এসছে তারা বৈধ হয়ে গেছে। কবিয়াল অসীম সরকার বিজেপি তারা বলছে 2014 আগে যারা এসছে তারা বৈধ হয়ে গেছে। একই তো, কোনো পার্থক্য নেই। সুকৃতি রঞ্জন বলছে 2014 পর যারা কি জানো এই সিএতে যারা আবেদন করবে তারা অনেকেই নাগরিকত্ব পাবে, আবার অনেকে পাবে না। আবার এরাও তাই বলছে, বিজেপিও তাই বলছে, অসীম সরকারও তাই বলছে। সুকৃতি রঞ্জন অভিযোগ করেছে আমি কেন বলেছি যে 31,313 জনের বেশি সিএতে আবেদন করতে পারবে না, পারবে না তো। বলেছে যারা 2014 31শে ডিসেম্বরের আগে পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে যারা ছাড় পেয়েছে, এবং আমি তো সুকৃতিদার কাছ থেকেই পেয়েছিলাম জয়েন্ট পার্লামেন্টারি কমিটি রিপোর্ট। এই যে আনন্দবাজার থেকে বিভিন্ন পেপারে বেরোলে সেটা সুকৃতি আমাকে দিয়েছিল। সেখানে লেখা আছে 31,313 জন সুযোগ পেয়েছে, লং টার্ম ভিসা পেয়েছে, তারা আশ্রয় চেয়েছিল। তারপরে আরো কিছু হতে পারে, কেন না 18ই ডিসেম্বর 2023 ওই ডেটটাকে বাড়িয়েছিল, সেটা ওয়েবসাইটের মিনিস্ট্রি অফ হোমে আছে, যেটা আমি সবাইকে বলি। সেখানে বলে দিয়েছে কারা কারা লং টার্ম ভিসা চায়, সেই তার একটা ফর্ম দিয়েছিল, সেই ফর্মটা ফিল আপ করে সেখানেও হয়তো আরো 100-200 লোক পেয়েছে। তাহলে সুকৃতি বাবু যে বলছে আমি মিথ্যা কথা বলছি, কোথা থেকে? তার মানে উনি মানুষকে বিভ্রান্ত করছেন, আর আজ আর বিভ্রান্ত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। যাই হোক, এবার দেখুন, আমি এই যে একই পোর্টাল গভর্নমেন্টের, মিনিস্ট্রি অফ হোমের সম্ভবত বা গভর্নমেন্টের পোর্টাল, দেখুন এখানে কি লেখা আছে, আপনি এটা পড়ে দিন। ভুলটা কোথায় হচ্ছে? ভুলটা হচ্ছে দেখুন, except as provided in subsection 2, every person born in India on or after 26th day of January 1950 but before the 1st day of July 1987 কমা মানে 1987 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তারা নাগরিক। তো তারপরে লাইনটা তো নেই, এই যে বাংলায় যেটা আছে এই লাইনটা অ্যাবসেন্ট পুরোপুরি, এটাই আমি তো দেখলাম। হ্যাঁ, এই রূপ প্রারম্ভে বা হওয়ার পরে জন্মে আছেন এবং যার, এই লাইনটা অমিট করে দিয়েছে একদম ইচ্ছা করে বাঙালিকে ঠকানোর জন্য। আমি দেখেছি অনেক শিক্ষিত, এবং এই লাইনটা দেখে অধিকাংশ কিন্তু চলে এসছে, অনেকে ভুলটা করেছে। রাস্তাঘাটে অনেক শিক্ষিত ছেলেমেয়েরা হয়তো আমার কাছে শুনলো, টিভিতে দেখে, যে সোশ্যাল মিডিয়ায় দেখে দাড়ি ফাড়ি নিয়ে শুভেন্দুকে গালাগালি দিচ্ছে, দিয়ে আমার কাছে শোনে। শোনার পরে কিছুক্ষণ পরে এগিয়ে গিয়ে মোবাইলে খুলে নেয়, দিয়ে এই সিটিজেন বাই বার্থ দেখার পর দেখে যে এই লেখাটা দেখার পর আমার লেখা নেই জন্মাতে হবে আর মা বা বাবা কেউ একজন হতে হবে, দিয়ে আমার দিকে তাকিয়ে না মনে মনে সুরে বাচ্চা বলে পালায়। মানে আমি কত সুরের বাচ্চা শুনেছি, সত্যি কথা বলার জন্য সারাদিন সুরের বাচ্চা শুনছি, আর মতোয়ারা এমন পেটালো হসপিটালে ভর্তি হচ্ছে এদের বাঁচানোর জন্য। অথচ আমার পশ্চিমবঙ্গের এপিডিআর কে আমি বারবার বলেছি, এপিডিআর এর রামতা মুন্সিকে বলে পাগল করে দিচ্ছি। সে দেখে বলছে এসব আমি জানতাম না, আমার ওয়ার্কশপ করে দাও। 3 দিন ওয়ার্কশপের ডেট দিল, তারপরে আর ফোন ধরলো না। আমি রঞ্জিত সুর আমার বন্ধু, সেও সেরকম কোনো পাত্তা দিল না। বারবার বলার পর আমি সিপিআইএমএল এর লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্যকে বুঝিয়ে টুজিয়ে দিয়ে আমি তাকে কনভিন্স করলাম, একই কথা সে মেনে নিলেন। আমি মোহাম্মদ সেলিমকে 7 দিন তার সঙ্গে মিটিং করলাম, 5 দিন বোঝালাম, সে রাজি, তার পার্টি রাজি নয় মানুষকে বলতে, মানুষকে জানাতে। তাহলে বাঙালি বাঁচবে কি করে এবার বলুন? আপনি এই জায়গাটা একটু ভালো করে দেখিয়ে দিন, আর একবার বলে দিন তো। আচ্ছা, ইংরেজি যে সিটিজেনশিপ বাই বার্থ যে আইনটা আছে, যেটা কিনা আপনি কিনা যে ওয়েবসাইটে পেয়ে যাবেন সরকারি, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি যারা যারা জন্মেছে 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987 মধ্যে, তারা মানে তাদের যে মা অথবা বাবাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ইন্ডিয়ার মধ্যে জন্মাতে হবে, এই কথাটা কিন্তু কোথাও বলা নেই। তার মানে এটা পরের লাইনটাকে সে বাদ দিয়ে দিয়েছে, বাংলার সঙ্গে মিলছে না। আর একটা জিনিস, সাধারণ শিক্ষিত লোকের তো ধারণা উচিত ছিল, তাহলে এটা তো সংবিধানকে ভায়োলেট করছে। তাহলে সংবিধানকে ভায়োলেট করলে এটা আইন হয় কি করে? ঠিক।
হ্যাঁ, এই মূল জায়গাটা সংবিধানকে ভায়োলেট করে দিল, তারপরের গুলো আবার, অর্থাৎ মানুষ নাগরিকত্ব বিষয়টা জানার প্রয়োজন ছিল না। তার কারণ দেশ ভাগটা রাতারাতি দেশ ভাগ হয়েছে, বাঙালি জাতি স্বাধীনতার মূল লোক ছিল। আজকে এরা আস্তে 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 ছিন্নমূল দেশান্তরিত হয়ে ভারতবর্ষে এপারে এসছে, না খেয়ে দিয়ে সর্বহারা হয়ে সব শেষ হয়ে গেছে। সিপিআইরা আন্দোলন করেছে শুধুমাত্র পুনর্বাসনের জন্য, কোনোদিন নাগরিকত্বের জন্য আন্দোলন করেনি। এরা ভুলেই গেছে, এই মানুষগুলো মনে করেছে আমরা ভারতবর্ষ আমার মা, ভারতবর্ষ আমার প্রাণ। ভারত সরকার ব্রাহ্মণ্যবাদী সরকার, মনুবাদী সরকার, কংগ্রেসের মধ্যেও তাই ছিল, সিপিএম এর মধ্যেও তাই ছিল। তারা কি করেছে, এদেরকে দিয়ে ডেভেলপমেন্ট করে নিয়েছে, কারণ এখানকার বর্ণ হিন্দুরা ওই লেবার খাটবে না, তাই তো? তাহলে লেবার খাটার জন্য পূর্ব পাকিস্তান থেকে মানুষরা এসছে, তাদেরকে দিয়ে রাস্তাঘাট ডেভেলপ, জিডিপি বাড়িয়েছে, ভারতবর্ষে উন্নয়ন হয়ে গেছে উন্নয়ন। আজকে বলছে তোদেরকে সস্তা শ্রমিক করবো, তোদেরকে মেরে তাড়িয়ে দেবো, তোরা ভারতবর্ষে উই পোকা, তোরা ঘুষপেটিয়ে। মারাত্মক কথা হলো 2003-এ কেন বুদ্ধিজীবীরা পথে নামলো না, আমি শেষ কথা বলছি। 2003-এর অপরাধটা কোথায়? 2003-এর মূল অপরাধ, ভারতের আইনে নাগরিক আর অবৈধ অনুপ্রবেশকারী ছাড়া কিছু নেই, উদ্বাস্তু শরণার্থী নেই। তাহলে যে ঋত্বিক ঘটক ফিল্ম পরিচালক, যে শম্ভু মিত্র নাট্য জগতের বিখ্যাত, যে উৎপল দত্ত, যে প্রতুল মুখোপাধ্যায়, যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যে মিঠুন চক্রবর্তী, এরা আজকে সারা বিশ্বের কাছে বাঙালির নাম উজ্জ্বল করলো, বাংলার নাম উজ্জ্বল করলো। সেই মানুষগুলোকে হঠাৎ করে তাদের একটা, দেখুন শরণার্থী, উদ্বাস্তু শব্দটা একটা গর্বের শব্দ। উদ্বাস্তু মানে সে বলি হয়েছে, সে বলি হয়েছে, সে এই দেশের জন্য বলি হয়েছে, তাকে এপারের লোকরা বুক দিয়ে আগলেছে। কিন্তু রাতারাতি যখন তাকে উই পোকা বলে দিল, ইল্লিগাল মাইগ্রেন্ট, মানে সে লুকিয়ে চুরিয়ে ভারতবর্ষে বেশি রোজগার করতে এসছে, অপরাধী, পাপি, উই পোকা, ওই ঘুষপেটিয়া, ইল্লিগাল মাইগ্রেন্ট। সেই দিন কেন বাঙালিরা আন্দোলন করলো না? কোটি কোটি বাঙালি তো সেই দিনই, এত বড় সাহস এদের বিজেপির, যারা ঋত্বিক ঘটককে বলছে উই পোকা। ফলে আন্দোলনটা তখন করা উচিত ছিল, আন্দোলনটা হওয়া উচিত ছিল পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্টের বিরুদ্ধে, যেটা ব্রিটিশ যুগের আইন। সেই আইনটাকে তুমি স্বাধীন ভারতে কেন এইভাবে কড়া করে লাগু করেছো? কেন মানুষকে ভালো করে জানাওনি? আর সংবিধান, যেটা বাবা সাহেব আম্বেদকর আমাদের জন্য, মানুষের জন্য একটা অমৃত ফল এনে দিয়েছিল 78-77 বছর আগে, আজকে সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে 78 বছর পরে, তখন অমৃতটা তো এখন একটা গোগ্র সাপের বিষ হয়ে গেছে। ফলত এখনই বাংলাকে এবং বাঙালি জাতিকে বাঁচাতে আর একটা মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। যারা মানুষকে ঠকাচ্ছে, সুকৃতি রঞ্জন বিশ্বাসের মতো মানুষ, তাদেরকে প্রশ্ন করা হোক, জেলবার করা হোক। যদি দেখা যায় সে অজ্ঞানত করছে, তাকে ফিরিয়ে নেওয়া হোক। কিন্তু যদি দেখা যায় সে জ্ঞানত করেছে, তার পানিশমেন্ট হোক। এছাড়া কোনো রাস্তা নেই। আচ্ছা, এখানে আমি জাস্ট একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে তাহলে তাহলে যে উনি যেটাকে বলছেন যে সিএ 2019, যেটাকে উনি নিজের আন্দোলনের যে জয় বলে দাবি করেছেন, এটা সম্পূর্ণ একটা যে ভ্রান্ত বিষয়, ভ্রান্ত, মিথ্যা এবং সম্পূর্ণ মিথ্যা। আর কারণ যে বৈধ অনুপ্রবেশকারী আর অবৈধ বসবাসকারী, বৈধ বসবাসকারী বলে আইন নেই। আমাদের এখানে শুধু আছে অনুপ্রবেশকারী এবং সিটিজেন, ঠিক তো? একদম। সুতরাং ওই কথাগুলোর কোনো ভ্যালিডিটি নেই আলটিমেটলি সাংবিধানিক ভাবে। মানে এগুলো মূলত গোল গোল কথা, আজে বাজে কথা। আচ্ছা, আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা আমার যেটা মনে হলো, যে আমি একজনকে চিনি, আমি তার যে নাম বলছি না, আর বাবা 1970 সালে ওপার থেকে এখানে এসেছিলেন, এখানে এসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে উনি চাকরি করেন। এরপর উনি এখানকারই একজন যে মহিলাকে বিয়ে করেন। এবারে এনাদের যে সন্তান হলো, ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে গেল, ইল্লিগাল হয়ে গেল। আর কারণ ওনার বাবা যেহেতু ইল্লিগালি এসছে। হ্যাঁ, এবং এছাড়াও সংবিধান ছাড়াও 1971-এর 29শে নভেম্বর ভারত সরকারের সার্কুলার আছে, 71-এর 25শে মার্চের পর যারা ঢুকবে তারা কখনো ভারতে নাগরিকত্বের আবেদন করতে পারবে না, তারা ফিরে যাবে। এরা ফিরে যায়নি, অর্থাৎ এনার যে কাগজটা, ডকুমেন্টটাই কিন্তু ধরা পড়ে যাবে। উনি ফলস একটা রেশন কার্ড বানিয়েছিলেন, সেই রেশন কার্ড থেকে একটা নাগরিক না হয়ে সে কিন্তু ভোটার কার্ড বানিয়েছেন।
ভোটার কার্ডটা দেখতে একদম অরিজিনাল, কিন্তু আসলে নাগরিক না। এই প্রসঙ্গে বলেনি, লকডাউনের মাঝে যে ভয়ঙ্কর আইনগুলো তৈরি হয়েছে তার মধ্যে একটা আইন হয়েছে, সেটা হলো ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021। ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021 এটা হচ্ছে কোনো ভোটার কার্ড সঠিক কিনা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে, সেটা সরকার বুঝে নেবে। ঠিক মনে দেখুন, ঠিক ওই সময় আইনটা হওয়ার পরে, মানে আজ থেকে 2 বছর আগে, যখন চোর ধরো জেল ভরো করে আন্দোলন হচ্ছিল, আসলে এটা দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছিল সিপিএম। তার কারণ তখন ওই ইমপ্লিমেন্ট হচ্ছিল ওই ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 6B বলে একটা ফর্ম ফিল আপ করা ছিল, ওইটাই হচ্ছে ওই আইনের ইমপ্লিমেন্টেশনের একটা পার্ট, 6B ফর্ম। সেই সময় আমি অনেক চিৎকার করেছিলাম, কিন্তু আমি সেলিমদাকেও বলেছিলাম, এই এপিডিআর কেও বলেছিলাম, কেউ আমাকে পাত্তা দেয়নি। আলটিমেটলি চোর ধরো জেল ভরো চলেছে, আর বিজেপি আর সিপিএম এরা আমাকে চটি চাঁটা বলেছে, চটি চাঁটা এসব গালাগালি দিয়েছে, কোটি কোটি টাকা তৃণমূলের কাছে পেয়েছি বলেছে, আর সেই সুযোগে ওরা 6B ফর্ম ফিল আপ করে আধার ভোটার লিঙ্ক করে নিয়েছে, করে ফেলেছে। এটাও একটা চরম ইয়ে করে ফেলেছে। হ্যাঁ, এটাও করেছে। আমি যতগুলো কথা বলেছি, দেখুন আমি তো একজন লেখক মাত্র, আর আমি উকিলও নই, আমি খুব একটা লেখাপড়াও জানি না, কিন্তু যে জিনিসটা আমি দিনরাত সাধনা করছি, ভিতরে ঢুকতে 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 আমার মতো যে কোনো লোকই করতে পারতো। এতে আমার নতুনত্ব কিছু নেই, এতে আমার কৃতিত্ব কিছু নেই। আমার কৃতিত্ব আমি সাহসের সঙ্গে আপনি জিনিসটাকে তুলে ধরেছেন। ঠিক আছে। তবে আজকে একটা খবর আমরা পেয়েছি, আপনাদের সামনে বলছি, আমি দেখাচ্ছি না। আমি যে কথাটা বললাম, এতদিন ধরে বলছিলাম, আজকে একটি জাজমেন্টে দেখলাম উদ্বাস্তু সন্তানদের কোনোদিন জন্মগত নাগরিকত্ব নেই। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস চন্দ্রচূড় বাবু, জাস্টিস চন্দ্রচূড় একই কথা বলেছেন। সুতরাং যেহেতু চন্দ্রচূড় বাবু বলেছেন, এই কথাটা অনেকের এবার কাজে লাগবে। রাইট। ঠিক আছে, মানে আসল কথাটা আস্তে আস্তে উঠে আসছে, এবং অলরেডি যেহেতু বহু জায়গায় যে ধরপাকড় শুরু হয়ে গেছে, তার মানে এবার কিন্তু মানে জিনিসটা গোটাচ্ছে। এটা যেমন হচ্ছে সেরকম হচ্ছে। আমার যে সাথীরা আছে, আমার ভাইগুলোর তো ওই ডিজিটাল মিডিয়া আছে, ডিজিটাল মিডিয়া ফেডারেশন, সেই ছেলে মেয়েগুলো আমার এত ভালো, এরাই যেন বিপ্লবী। আমার সঙ্গে মানে আমাকে ভালোবাসে, বা আমি পালের কথা বলতে পারি, এরকম অন্তত 150 জন ইউটিউবার আছে যারা জান কবুল দিয়ে লড়াই করছে মানুষকে বাঁচানোর জন্য। তাদের কাছ থেকেই ছড়িয়ে 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 এই চ্যানেলটা ক্যালকাটা টুডে, এই যে কলকাতা টুডে চ্যানেলটা, একটা ছোট্ট চ্যানেল, কিন্তু এই যা সত্যি কথা বলবে সেটা কোনোদিনই এবিপি কোনোদিন বলবে না। এই যে মারাত্মক কথাটা আমি বললাম, আমার আর কি ভয়? আমাকে তো থামিয়ে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী মিথ্যা করে 4 বার প্রেস কনফারেন্স করে বলেছে আমি মুর্শিদাবাদের 56-50 হাজার লোক নিয়ে গিয়ে দাঙ্গা লাগিয়েছি। আমি যদি 1 মাস ধরে ডাক দিই আসুন বলে, 13টা লোক আসবে না, তার মধ্যে 7টা লোক বলবে যাতায়াত ভাড়া দেবেন তো ও বলছে 50,000 লোক নিয়ে আমি দাঙ্গা লাগিয়েছি। আরে ভাই, আমি দাঙ্গা নেবানোর জন্য তো, আমি তো হিন্দু মুসলমান মিলন করার একটা প্রতীক, তাই তো? তো দেখুন, আমাকে তো কিছু করতে পারবে না শুভেন্দু অধিকারীর 14 গোষ্ঠী, নরেন্দ্র মোদীর 14 গোষ্ঠী, অমিত শাহ 14 গোষ্ঠী কোনদিন কিছু করতে পারবে না, কারণ আমার শক্তিটাই হলো আমার সততা। কিন্তু আমার এই যা বড় বড় সংগঠন বলতো এনআরসির কাট অফ 71, তো আমরাই প্রথম বলি, আমার মাথা দিয়ে বা আমার ইয়ে থেকেই প্রথম বেরোলো 1948-এর 19শে জুলাই। আমি একটা বইও লিখে ফেললাম, এনআরসি 1948 এরকম ভাবে। ফলে আজকের মানুষ প্রচুর শিক্ষিত, যারা যুগের পরিবর্তন হচ্ছে, উলট পালট হচ্ছে, মহাকাল। একটা সময় সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী বা সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো এরকম বড় বড় মানুষদের, প্রফুল্ল রায়, অতীন বন্দ্যোপাধ্যায়কে বিরাট রাইটার বলতো, কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম হওয়ার সময় ওরা উলট পালট হয়ে গেল। তখন মানিক ফকির, মানিক মন্ডল উঠে এলো, 1-2জনই উঠেছে। আবার এখন আমার প্রচুর বই চলতো এক সময়, এখন নাই, আমি এই আন্দোলনের জন্য লিখি না, পাবলিশারদের বই দিতে পারি না। আবার এখন দেখুন, এই যে পিডিআর, নো এনআরসি, এনআরসি বিরোধী যুক্ত মন্দ, অমুক তমুক অমুক অমুক, সব আনন্দবাজারে বড় বড় মানে এসব ভ্যানিশ, সমাজ মহাকালীরা ভ্যানিশ।
আবার এখান থেকে উঠে যাচ্ছে কে, একটা দাঁড়িয়ালা মানিক ফকির, এই যা বলেছিল সেটা ঠিক বলেছে। ঠিকই বলে। এই যে ভাই ওর সঙ্গে হাসান, ওর সঙ্গে সাকিব, এই যে ভাই আমরা সবাই ছোট ছোট করে যারা বলছি, হ্যাঁ এটাই সত্য, এটাই সত্য। মানুষের কাছে এরাই হৃদয়ের মানুষ হয়ে উঠবে একদিন। ফলে মহাকাল এমন একটা জিনিস উলট পালট করে দেয়, কেউ চিরকাল একই রকম ভাবে বিখ্যাত বিরাট নাম করা হয়ে থাকবে না। নতুন নতুন একটা রিক্সা চালক আজকে বিরাট কেউ হতে পারে, যে মানুষকে বাঁচাবে। ঠিক, ঠিক আছে। তাহলে আজকে মোটামুটি এই করে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা বুঝতে পারলেন যে মানিক ফকিরের কথা থেকে যে বর্তমানে বাঙালি জাতির অবস্থা কিন্তু শিয়রের সমান। বাঙালি, বিশেষ করে বাঙালি হিন্দু যেসব মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন, অনেকেই হয়তো ভুল বুঝেছিলেন ওই 1955 সালের সিটিজেনশিপ অ্যাক্টটা দেখে এবং এখানে এসছেন, তারা কিন্তু অনেকেই যে বিপদের মধ্যে আছেন, প্রত্যেকেই আন্দোলনের জন্য প্রস্তুত হবেন, এটাই আমাদের কাছে কাম্য। এই বলে আজ যে আমরা অনুষ্ঠান শেষ